জুলাই বিপ্লব ও রাষ্ট্র রূপান্তর রূপকথা না বাস্তবতা শীর্ষক সোসাইটি ফর জাস্টিস অ্যান্ড পিস কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সম্মানিত সভাপতি, মাননীয় বিচারপতি জনাব এম আব্দুর রহমান, সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশের বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, বাংলার বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট জয়নুল আবদিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সিনিয়র সদস্য চিফ প্রসিকিউটর জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, সুপ্রিম বার অ্যাসোসিয়েশনের সাবেক সম্পাদক জনাব মোহাম্মদ রুল কুদ্দুস কাজল, সিনিয়র অ্যাডভোকেট সালাউদ্দিন দোলল, শিশির অ্যাডভোকেট শিশির মনির, জনাব রাসনা ইমাম এবং আরমান সহ সম্মানিত অতিথিগণ, সামনে উপস্থিত শহীদ পরিবার, শহীদ শওকতের বোন মাহফুজুর রহমানের শহীদ মাহফুজুর পিতা, মাহফুজুর পিতা, তারপর মুগ্ধর ভাই সহ যারা বক্তব্য রাখলেন, আহত যোদ্ধা আছেন এখানে, তোমানুল ইসলাম, মনিরুজ্জামান সহ সামনে উপস্থিত সিনিয়র আইনজীবীগণ, অ্যাডভোকেটগণ এবং আইনজীবী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রথমে শ্রদ্ধা জানাচ্ছি, গভীর শ্রদ্ধা জানাচ্ছি জুলাই আগস্টে যারা এই দেশকে স্বৈরাচার মুক্ত করতে, একনায়ক মুক্ত করতে জীবন দিয়েছেন, আত্মীয় শ্রদ্ধা জানাচ্ছি। সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন, জীবনে ঝুঁকি নিয়েছেন, আহত হয়েছেন, তাদের সমবেদনা জানাচ্ছি। আমি আসলে খুব প্রশ্নটা করতে হয়, লিটল বিট অনেক এক্সপিরিয়েন্স না আমাদের যারা আছে এক্সপিরিয়েন্সটা, এই যে টাইটেলটা দিতে লিখলো, এটা কোনো আইনজীবীর মাথায় যে এত ভালো ধারণা আছে চিন্তা করতে পারিনি। জুলাই বিপ্লব ও রাষ্ট্র রূপান্তর এটা সেকেন্ড পার্টটা, রূপকথা না বাস্তবতা। টাইটেল আই মাস্ট অ্যাপ্রিসিয়েট দিস টাইটেল। Where we are now, এখন আমরা রূপকথায় আছি, স্বপ্নে আছে আমার কাছে মনে হয়। এই জন্য যিনি টাইটেলটা লিখেছেন আমি জানি তার মাথা থেকে আসছে, খুব ভালো লাগলো টাইটেলটা। আমরা এক বছরে হয়ে গেছে প্রায়, অর্জনটা কি? শুধু পত্রিকাতে সংস্কার সংস্কার সংস্কার, সংস্কার সংস্কার, কি সংস্কার? এর সবাই তো সুপ্রিম কোর্টের আইনজীবী, হাইস্ট অফ দ্য কান্ট্রির আইনজীবী। এখন পর্যন্ত আপনার দৃশ্যমান কিছু আছে আপনার কাছে? আমি জানি, হয়তো আমি একটু স্লো তো চিন্তা ভাবনায়, এত খুব মেরিটোরিয়াস না, আমার মতে এখনো কিছু আসে না। আসলে আমরা নিজেকে নিজে বুঝি না, এসেস করি না। জাস্টিস টি.এস. খান সাহেবের কথা, ঐতিহাসিকতা মনে পড়ে। আপনারা আইনজীবী তো ওনাকে ভালোভাবে চিনেন, তার ভিতরে হয়তো চিনেন না। টি.এস. খান সাহেব বলে, এইবারে ওনার ভাষা মানুষের সবই তো চায়, তার শরীরের মাপ আর দরজার মাপ আছে না, হিসাব করে না, হ্যাঁ যাই তো তা বলে। তার শরীরের মাপটা, দরজার যে গেটটা আছে, দরজাটা শরীর মাপ কভার করতে পারবে সে, সবাই ঢুকতে চায়, সবাই বলতে চায়। কিন্তু আমি আমার অ্যাসেসমেন্ট নামাচ্ছি, আমি আসলে অনেকে ছোট কথা সুন্দরভাবে গোছাই বলতে পারে। আমি চেষ্টা করছি সারা জীবনই, কিন্তু গোছাই বলতে পারি না। কাজ করতে পারি, খাটতে পারি, পরিশ্রম করতে পারি, গোছাই পারে আমার সেই সুযোগটা বা সেই ক্ষমতা আমার নয়। আমি তো আমার অ্যাসেসমেন্ট স্বীকার করতে দিতে নেই আমার। আমরা দেখেন এক বছরের মাথায় কি হলো, সংস্কার দৃশ্যমান কিছু নেই। আশপাশ এবং কেন
আমরা এই আন্দোলনটা হলো, ছাত্র আন্দোলন করলো। ছাত্রমূল আন্দোলনের বক্তব্য ছিল একটাই, সরকারি চাকুরিতে কোটা পাতা বৈষম্য দূরীকরণ করতে হবে। দ্যাট দ্য অনলি থিংস। ডেফিনেটলি কেন এই বৈষম্য হলো? কারণ এটা অনির্বাচিত সরকার ছিল। আমরা তো সবাই জানি একটা টার্ম, অ্যাবসলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসলিউটলি। তাই না? আওয়ামী লীগ ইতিহাসে দেখেন আপনি, 96-1 সাল পর্যন্ত আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, সেই সময় এরকম ছিল না। মনে করলো ঠিক আছে, আবার ক্যাডে সরকার ফেস করতে হবে, জনগণের জবাব দিয়ে জনগণের কাছে যেতে হবে, বেশি বাড়াবাড়ি কিছু করা যাবে না, জনগণের দাবি ন্যায্যতার প্রতি অ্যাটেনশন দিতে হবে। আবার ধরেন 8 সালে সেনাবাহিনী মইনু আহমেদ ক্ষমতা আসলো, ফখরুদ্দিনের কোথেকে ধরে নিয়ে আসছে, ছিল আমেরিকাতে, ধরে নিয়ে তার পাঠিয়ে দিচ্ছে। 2 বছর চালাইল, 90 দিন ইলেকশন করার কথা ক্যাপ্টেন গভর্নমেন্টের, 2 বছর চালাইল। পরে সে চাইতে চায়, কেমনি যাবে? একবার বেগম খালেদার কাছে যায়, একবার শেখ হাসিনার কাছে যায়, কি আমি যাইতে চাই, ফখরুদ্দিন চলে যেতে চায়, মনিরুল যেতে চায়। পরে বেগম খালেদা আপোষেন, নো, আপনি সে কোনো কম্প্রোমাইজ নেই, তোমরা ইয়ার ইলিগাল গভর্নমেন্ট। পরে লন্ডনে কি বৈঠক টৈঠক হলো, কম্প্রোমাইজ হলো, হওয়ার পরে গিয়া 8 সালে ইলেকশন করলাম আমরা সবাই, আমি আমার নমিনেশন দিয়েছিল। মনে হয় যে আওয়ামী লীগ ক্ষমতায়, এবং তারা সব নিয়ে গেল। এরপর দেখেন এই সুযোগটা পেলে তো এসে পারে ক্যাডার বাতিল করলো, মনে করলে আর তো কোনো কন্টেস্ট নেই, কিছু নেই, আমার আন্ডার ইলেকশন। তো 8 সালে 14 সালে যেরকম সরকার ছিল, বাড়াবাড়ি ছিল। 14 সালে 153 জন এমপি হলো বিনা ভোটে, কিন্তু হলো অ্যাবসলিউট পাওয়ার। 14 সাল থেকে আবার 18 সালে ইলেকশন এবং সরকার ছিল আরো খারাপ। 18 পরে 18 থেকে আবার 22-24 সাল পর্যন্ত জঘন্য হয়ে গেল, কিন্তু কোনো ইয়ে নেই, কোনো জব দিতে নাই। তারপর গিয়ে যা বললো, আমি যা বলি সেটাই ভাই। এবং এটা এই কারণে সরকার কোনো নির্বাচিত সরকার ছিল না, জব দিতে ছিল না বলেই ডিসক্রিমিনেশন করতে পারছে, বৈষম্য করতে পারছে। ছাত্র আন্দোলন করছিল, তো আমরা কেন আন্দোলন করছিলাম? আমরা তো 2 মাস আন্দোলন করে নেই, আমরা শুরু করছি কিন্তু 8 সাল থেকে 9 সাল থেকে। বেগম খালেদা সদন থেকে শুরু করছে আন্দোলন, 8 সাল সরকার থেকে। উনার তো ফ্যামিলি সব শেষ করে দিল, বেগম খালেদা বাড়িতে বিচ্ছেদ করলো, মিথ্যা মামলায় জেলে দিল, অসুস্থ করলো, সুস্থ বেগম খালেদা জেলে গেল হাইকা, বেরোয়ার সময় হুইল চেয়ারে বেরোলো, তারপর আবার জেলে রাখলো, জেলে থেকে আবার বাসায় দিল, চিকিৎসা করতে দিতে পারবেন না। তারপর ছেলে মিথ্যা মামলায় দিল, কি এক মহিলা, আমেরিকান মহিলা নিয়ে যেত, একটা মাহবুব আলম সাহেব এখানে ইয়ে দিত, অ্যাটর্নি জেনারেল সাহেব এনে সাক্ষী দিত। তারপর তার গ্রামকে সাজা দিল, ছোটবেলায় সাজা দিল, তারপর ছোটবেলা অকাল মৃত্যু হলো, সব কিছু আপনারা জানেন। শত্রু সব শেষ করে দিতে হবে, কিন্তু শত্রুদের সমগ্র জনগণ শত্রু এটা বুঝতে পারেনি। জনগণ তাদের দাবি নিয়ে গণতন্ত্রের জন্য আন্দোলন করছে। সে আন্দোলন তো কি হলো? ছাত্র আন্দোলন ছিল চাকরি খাতে বৈষম্য, আমরা এটা নিয়ে সংস্কার করতেছি। বিচার বিভাগ যদি শক্তিশালী না হয়, এই সংস্কার টিকবে? সব সংস্কার কিন্তু রাজধানী ফেলে দেবে। The judiciary, who will protect the judiciary? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের এখন এটা নিয়ে কোনো আলোচনা নেই। রাজনৈতিক দলগুলো কিন্তু পিয়ার নিয়ে আলোচনা করে। পিয়ার দঙ্গ তো আজ ইস্যু ছিল না গত 15 বছর, পিয়ার নিয়ে আলোচনা করে। তারপর উচ্চ কক্ষ নির্বাচিত অনির্বাচিত লোক থাকবে, নির্বাচিত থাকবো, কি হইব না হইব, তারপর সংস্কার না হলে নির্বাচন ইলেকশন হবে না, সবকিছু কিন্তু আবার কেন্দ্রবিন্দু জনগণ নির্বাচিত জন্য আসে। আজকে যা হচ্ছে সব কিন্তু, কে বলে বিচার না হলে ইলেকশন হবে না, কে বলে সংস্কার না হলে ইলেকশন হবে না। হোয়াট ইজ দিস? তাহলে আমরা হাসিনা মারা যাবেন এখানের মধ্যে? প্রফেসর ইউনুস সাহেবকে হাসিনার মধ্যে মারা দিচ্ছেন আপনারা? ডেমোক্রেসি সেটি কোনো জন্য নাই। আপনি অর্থনৈতিক বৈষম্য, আপনি আসছেন ওখানে চাকরি খেতে বৈষম্য, অর্থনৈতিক বৈষম্য কোথায়?
ওর আলোচনা নাই আছে। আর সচিবালয় হয়েছে, জুডিশিয়াল আমাদের বিজেপি সচিবালয় হয়েছে, স্বাধীন হয়েছে, রাজনৈতিক দলের সব আলোচনা করছে ঐক্যমত কমিশনে, এগুলো কোনো ব্যাপার না, আলোচনা নেই। প্রথম স্টেপ ছিল উচিত ছিল যেটা এখানে সচিবালয়, বিচারিক সচিবালয় স্থাপন করা এবং এখানে শক্তিশালী ব্যবস্থা করা, তাহলে বিচারও হবে, তাদের হিসেবে বিচারও হবে, ওখানে ওই যে ট্রাইব্যুনালের বিচার হবে এবং ভবিষ্যৎ গণতন্ত্রের বাইরে চলে গেলে, সরে যান দিয়ে গেলে সুপ্রিম কোর্ট বলতে পারে লোক স্বাধীনের পর থেকে পর্যন্ত আমাদের কোনো এই বিচার বিভাগ, এই সুপ্রিম কোর্ট কখনই কিন্তু কনফ্রন্ট করেনি সরকারের সাথে, নেভার। সাহস ছিল না তাদের যে ইয়েস আমি স্বাধীন বলি সংবিধান অনুযায়ী, স্বাধীন বিচার ব্যবস্থা। কখন বিচারে বলছে এই মার্শাল দিচ্ছে যে এটা ইলিগাল, চলে যাওয়ার বলছে যে এই ওইটা ইলিগাল ছিল নাকি। এই যে এই যে ওয়ান ইলেভেন সরকার সবারই আহ্বান করলো, সবারই অ্যারেস্ট করলো, পরে বিচারে বসে সেখানে বসে কনফার্ম করছে নেওয়া, কখন কনফার্ম করে? এখন এই ধরনের গত 15 বছর 16 বছর কনফার্ম করছে, করেনি। এবং এখন বলতেছি এটি ইলিগাল ছিল, এটি ইলিগাল ছিল। কিন্তু যেভাবে আমরা আগাচ্ছি, ওই যে বলছে না স্বপ্ন রূপকথা, এখন আমরা কিন্তু রূপকথা রয়ে গেছি এখনো। এখন আমাদের বিচারে কিন্তু আগের জায়গায় আছে, কিন্তু কোনো চেঞ্জ নেই। আপনি যদি যদি সংস্কার এগুলোকে লাভ হবে, লাভটা কি হয় বলেন আপনি? লাভ আছে কোনো? আমি যেটা বলতে চাচ্ছি, আপনার তারাও সংস্কার কমিশন চাই যে এটা বাক্সা বানাইতে চায়, সব আসেন, সবাই আসেন আপনারা এক প্রধান আরে বাপ, প্রত্যেক দলের বিভিন্ন আদর্শ আছে, ইচ্ছা আছে। আপনার ন্যূনতম কিছু কিছু ব্যাপারে এগ্রিমেন্ট করান, ঠিক আছে, ডেমোক্রেসি, রুল অফ ল, বিচার বিভাগ, বেসিক্সের মধ্যে। আর এই গভর্নমেন্ট তো আমি বললে কি বলছে আমরা জানি না, দিস ইজ এ কনস্টিটিউশনাল গভর্নমেন্ট। কারণ আর্টিকেল 106 অনুযায়ী সুপ্রিমের মতামত নিয়ে সরকার গঠন করে শপথ দিয়েছে রাষ্ট্রপতির নিকট, যে যেটাই বলেন না কেন। এবং যে মূল্য শপথ দিয়েছে, দে হ্যাভ দ্য অব্লিগেশন টু অনার দ্য কনস্টিটিউশন, টু ফলো দ্য কনস্টিটিউশন। নির্বাচন কমিশন তো 3 মাসের মধ্যে ইলেকশন করার কথা, পার্লামেন্ট নাই, করলো না কেন? কেন করলো না বলুন? সে নিয়ে কোনো আলোচনা নেই। আমি বলবো যে সব কিছুর মূল্যে যদি আমরা চেঞ্জ চাই, এবং এটা হলো এখন চাকরিতে বৈষম্য গেলেই অর্থনৈতিক বৈষম্য ভঙ্গ করতে হবে, শেষ করতে হবে রাষ্ট্র, না হলে ক্রাইম থাকবে, এইসব অনাচার বিচার থাকবে, প্লাস বিচার শক্তিশালী করতে হবে, ডেমোক্রেসি শক্তিশালী করতে হবে। এবং একটা সরকার নির্বাচিত হওয়ার পর যদি সে মানুষের এক্সপেকটেশনের কাজ না করে, শিল্পী আসছে তো ওই বিচার বিভাগ শক্তিশালী। নাহলে আমার লাস্ট কথা, যে শহীদদের যে স্বপ্ন, ত্যাগ, সব কিন্তু স্বপ্নই থেকে যাবে। তো বিচার বিভাগের মূল এখানে সৎসার করা দরকার, এখানে স্ট্রং করা দরকার। এই জন্য আমার জাতীয় ঐক্যবদ্ধ এই ব্যাপারে উচিত। এখন আমি জানি না এখানে যারা সংসদ কমিশনে তারা কর্তৃক আসছে, তারা তো, আমি সত্য কথা বলতেছি, এই 4-5 জন স্যার উপদেষ্টা পরিষদে কে আন্দোলন আন্দোলন ছিল না, সংস্কার কমিশনে কে আন্দোলন আন্দোলন ছিল না, একটা স্টেটমেন্ট দিতে করে নেই। তারা এখন সংস্কার করতেছে, তারা আমার শিখেছে, দুঃখজনক ব্যাপারে। এখন বিচারী নিয়ে কোনো আলোচনা নাই। এই জন্য আমার মনে সব 5 তারিখে যেই সংস্কার, যেই আপনার সংস্কারের ব্যাপারে রূপরেখা দেবেন বা সেটা ঐক্যমত্য কমিশন, আমি মনে করি বিচার বিভাগ, স্বাধীন বিচার ব্যবস্থা এবং সচিবালয় নিয়ে কথা বলা উচিত, এমন সিদ্ধান্ত দেওয়া উচিত, এবারে ঐক্যমত করা উচিত। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ।